বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএস ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সের আজকের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত। নগদ প্রবাহ নগদ প্রবাহ বলতে আমরা বুঝি নগদ টাকার আগমন নতুবা বহির্গমন, অর্থাৎ নগদ টাকার প্রাপ্তি বা প্রদান। এবার আমরা একটু সংজ্ঞাটি গুছিয়ে বলি। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন, নির্গমন এবং নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে যে বিবরণীর মাধ্যমে উপস্থাপিত হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের নগদ অর্থের আগমন, নির্গমন এবং নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে অর্থাৎ এই বিবরণীতে নগদ অর্থের আগমন, নির্গমন এবং নগদ অর্থের পরিবর্তন। নগদ অর্থের আগমন বলতে আমরা বুঝব একটি নির্দিষ্ট হিসাবকালে যেই পরিমাণ নগদ অর্থের আগমন ঘটে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যেই পরিমাণ নগদ অর্থের আন্তঃপ্রবাহ সংঘটিত হয়। আর নির্গমন হলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের যে পরিমাণ অর্থের বহির্প্রবাহ হয়। আরেকটি বিষয় বলা হচ্ছে নগদ অর্থের পরিবর্তন। নগদ অর্থের পরিবর্তন হলো বছরের শুরুতে যেই পরিমাণ অর্থ হাতে নগদ ছিল সেই পরিমাণ অর্থ বছরের শেষে যদি না থাকে সেটি হলো নগদ অর্থের পরিবর্তন। তাহলে নগদ অর্থের আগমন যেই পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ ঘটে, নির্গমন যেই পরিমাণ অর্থের বহির্প্রবাহ ঘটে এবং নগদ অর্থের পরিবর্তন হলো যেই পরিমাণ অর্থ নিয়ে কোনো একটি হিসাবকাল শুরু করা হয়, কিন্তু বছরের শেষে যদি সেই পরিমাণ অর্থ উদ্বৃত্ত না থাকে সেটি হলো নগদ অর্থের পরিবর্তন। এই আগমন, নির্গমন এবং পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে সকল প্রকার তথ্য বিস্তারিতভাবে যে বিবরণীর মাধ্যমে উপস্থাপিত হয় তাই হলো নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহের আগমন ও নির্গমন তিনটি কার্যাবলীর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তিনটি কার্যাবলীর মাধ্যমে নগদ অর্থের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা বলতেছিলাম নগদ অর্থের আগমন ও নির্গমন তিনটি কার্যাবলীর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, যথা ১. পরিচালন সংক্রান্ত কার্যাবলী, যাকে আমরা বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। ২. বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, যা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবং ৩. অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী, যাকে বলা হয় ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাংলার পাশাপাশি ইংরেজিগুলো বলার কারণ হলো
আমাদের অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হবে ইংরেজিতে। সেই জন্য এই কার্যাবলীগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে। তো শুরুতেই আসা যাক পরিচালন সংক্রান্ত কার্যাবলী। একটি কারবার পরিচালনা করতে গেলে যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে নগদ অর্থের আদান প্রদান হয়ে থাকে, সেই আদান প্রদান এখানে অন্তর্ভুক্ত হবে। এখন পরিচালন সংক্রান্ত কার্যাবলী কোনগুলো বা এগুলো কোথায় থেকে আমরা পাব? আমরা ইতিপূর্বে ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে বেশ কয়েকটি ক্লাস গ্রহণ করেছি। সেখানে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করেছি। আমাদের ইনকাম স্টেটমেন্টের যে ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছে সেগুলোই মূলত পরিচালন সংক্রান্ত কার্যাবলী। যেমন বিক্রয়, আমরা আগেই বলেছি যে এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে অর্থের আগমন হবে অথবা নির্গমন হবে। পরিচালন কার্যাবলীর মাধ্যমে অর্থের আগমন, যেমন বিক্রয় হলো একটি পরিচালন কার্যাবলী যা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখি। এই বিক্রয়ের কতটুকু নগদে হয়েছে সেই নগদটুকুই আমাদের এই পরিচালন সংক্রান্ত কার্যাবলী শিরোনামে লিপিবদ্ধ হবে। তো বিক্রয়, আমরা ইনকাম স্টেটমেন্টে যে বিক্রয় লিপিবদ্ধ করি সেই বিক্রয়টুকু নগদ এবং বাকি মিলিয়ে মোট বিক্রয়। কিন্তু আমরা যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব তখন আমরা ইনকাম স্টেটমেন্টের যে বিক্রয় সেই বিক্রয় থেকে বাকির অংশটুকু বাদ দিয়ে শুধু নগদ অংশটুকু লিপিবদ্ধ করব। তাহলে আমরা একটা বিষয় বোধহয় বুঝতে পারছি, সেটি হলো যে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে কোনো হিসাব নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করার সময় শুধুই নগদের অংশটুকু হিসাবভুক্ত করব। সেখানে যদি কোনো বাকি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে কোনো হিসাব খাতে যদি কোনো বাকি এবং নগদ দুটি মিলিয়ে কোনো হিসাব করা হয়ে থাকে, সেখান থেকে বাকিটুকু বাদ দিয়ে শুধু মাত্র নগদটুকুই আমরা এই বিবরণীতে, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করব। তো আমাদের বিক্রয় পরিচালন সংক্রান্ত কার্যাবলীর একটি আগমনের খাত বা হিসাব। ঠিক তেমনিভাবে ক্রয় হলো একটি অর্থ নির্গমন বা বহির্গমনের খাত। এই ক্রয় আমরা দেখে থাকি আমাদের বিশদ আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্টে। এখান থেকে আমাদের শুধু মাত্র নগদ ক্রয় অন্তর্ভুক্ত করতে হবে। নগদ ক্রয় আমরা আমাদের বিশদ আয় বিবরণীতে যে ক্রয় থাকে সেটি নগদ এবং বাকি দুটি মিলিয়ে, সেইখান থেকে বাকিতে ক্রয় বাদ দিয়ে শুধু নগদ ক্রয়টুকু আমরা লিপিবদ্ধ করব। এই একইভাবে আমাদের বিশদ আয় বিবরণীর যে সমস্ত আয়গুলো বা ব্যয়গুলো সম্পন্ন হয়েছে সেই আয় এবং ব্যয়গুলোর শুধুমাত্র নগদ অংশটুকুই আমরা আমাদের পরিচালন সংক্রান্ত কার্যাবলীতে অন্তর্ভুক্ত করব। এরপরে আসা যাক বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী
বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, এই কার্যাবলীগুলো আমরা পাবো আমাদের উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের যে স্থায়ী সম্পদ অংশটুকু রয়েছে, সেই স্থায়ী সম্পদগুলোই হলো মূলত বিনিয়োগ। স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, অফিস ইকুইপমেন্ট ইত্যাদি। এই স্থায়ী সম্পদগুলোর যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ কোনো অর্থ বছরে যদি এই স্থায়ী সম্পদের আগমন ঘটে অথবা স্থায়ী সম্পদের মাধ্যমে নগদের বহির্গমন হয়, তাহলে সেই আগমন বা বহির্গমনকে এই বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী শিরোনামের অধীনে হিসাবভুক্ত করতে হবে। যেমন জমি ক্রয়। যদি জমি ক্রয় হয় তাহলে নগদ অর্থ চলে যায়। জমি ক্রয়ের ফলে নগদ অর্থ চলে গেলে এটি নগদ প্রবাহ বিবরণীতে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী শিরোনামে নগদ বহির্প্রবাহ হিসাবে দেখাতে হবে। আবার যদি আসবাবপত্র বিক্রয় হয়, তাহলে আসবাবপত্র বিক্রির ফলে নগদ প্রবাহের আগমন ঘটে। আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ বিদায় এটি বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। আর আসবাবপত্র বিক্রির ফলে যেহেতু আমাদের নগদ অর্থের আগমন ঘটেছে, তাহলে এটি প্রাপ্তি হিসাবে বিনিয়োগ কার্যাবলীর অধীনে দেখাতে হবে। অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী। যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়, সে সমস্ত কার্যাবলীগুলো এই অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে অন্তর্ভুক্ত হয়। যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ড, এগুলো হলো আমাদের অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী। ধরা যাক কোনো প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকার সাধারণ শেয়ার রয়েছে। এই প্রতিষ্ঠান নতুন করে আরও 2 লক্ষ টাকার শেয়ার ইস্যু বা বিক্রি করলো। তাহলে এই 2 লক্ষ টাকার শেয়ার ইস্যু বা বিক্রি করলে এই প্রতিষ্ঠানের 2 লক্ষ টাকার আগমন ঘটবে। তাহলে এটি অর্থায়ন কার্যাবলীর শিরোনামের অধীনে অর্থের আগমন হিসেবে গণ্য হবে। আবার যদি হয়ে থাকে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ হলে একটি প্রতিষ্ঠানের অর্থের বহির্গমন ঘটে। এই বহির্গমনকে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীর শিরোনামের অধীনে বহির্গমন হিসাবে প্রদর্শন করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা এই তিনটি কার্যাবলী সম্বন্ধে। এরপরে আমরা একটু যেতে চাই এই প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটি হলো পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এবং আরেকটি হলো পরোক্ষ পদ্ধতি। আমি শুরুতেই পরোক্ষ পদ্ধতিটি বলি। তার আগে আমি একটি কথা বলিনি। প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি, এই দুটি পদ্ধতিতেই 3 রকমের কার্যাবলী আমরা উপরে যে আলোচনা করলাম, পরিচালন সংক্রান্ত কার্যাবলী, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী, এই 3 সংক্রান্ত কার্যাবলী দিয়েই আমাদের এই দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আমাদেরকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। তো প্রত্যক্ষ পদ্ধতি আর পরোক্ষ পদ্ধতির পার্থক্য হলো শুধু পরিচালন সংক্রান্ত কার্যাবলীতে। শুধু পরিচালন সংক্রান্ত কার্যাবলীর পার্থক্যের জন্যই এই দুটি পদ্ধতির উদ্ভব হয়েছে। আর বিনিয়োগ এবং অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী এই দুটি পদ্ধতিতে একই ধরনের। এই দুটি কার্যাবলীর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা প্রত্যক্ষ পদ্ধতি বা পরোক্ষ পদ্ধতি যে কোনো পদ্ধতিতেই
নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি না কেন, বিনিয়োগ সংক্রান্ত ও অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী উভয় পদ্ধতিতে একইভাবেই প্রস্তুত করতে হয়। পার্থক্যটুকু শুধু হলো পরিচালন সংক্রান্ত কার্যাবলীতে। পরিচালন সংক্রান্ত কার্যাবলীতে নগদ প্রত্যক্ষ পদ্ধতিতে একভাবে প্রদর্শিত হয় এবং পরোক্ষ পদ্ধতিতে অন্যভাবে প্রদর্শিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা এই প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে এই কার্যাবলীগুলোর ছক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমাদের প্রাত্যহিক কাজগুলো সম্পাদন করো। সেই প্রত্যাশায় আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।